এপিসোডের শুরুতেই আমরা সাকামোতোর দোকানকে দেখতে পাই। এখানে শিন অনেক বেশি ক্লান্ত হয়েছিল, তার সারা শরীরেই ব্যথা করছিল। লুয়ের অবস্থাও এখানে অনেক বেশি খারাপ ছিল। মানে গত এপিসোডে আমরা যে ল্যাবের ঘটনাগুলো দেখেছিলাম ওগুলোর কারণে তার আসলে এত বেশি ক্লান্ত। তো এই সবকিছু দেখে সাকামোতো চিন্তা করে, আমি জানি যে আমাকে এখন কি করতে হবে। সাকামোতো তখন তার পুরো পরিবার নিয়ে একটা বাথ হাউসের সামনে চলে যায়। এটা দেখে শিন সাকামোতোকে জিজ্ঞাসা করে, এটা কি আমাদের জন্য নিরাপদ হবে? সাকামোতো তখন বলে, মাঝে মাঝে নিজের শরীরকে আরাম দেওয়াও অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিন এখন এই ব্যাপারটা নিয়ে অনেক গভীরভাবে ভাবতে থাকে। তবে সাকামোতো তখন তাকে দ্রুত ভেতরে আসতে বলে। শিন তখন বলে, আমি প্রথমবার একটা বাথ হাউসের মধ্যে যাচ্ছি। ভেতরে আমরা দেখতে পাই এই বাথ হাউসের যে মালিক সে চিন্তা করছে এই কাজটা করা কত বেশি বোরিং একটা কাজ, তবে তারপরেও আমার বাবার কারণে আমাকে এটা করতে হচ্ছে। তখনই সাকামোতো তার কাছে চলে আসে কয়েকটা জিনিস কেনার জন্য। এখন সাকামোতোর চেহারা দেখার পরেই এই বাথ হাউসের ওনার চিন্তা করতে থাকে, এই লোকটাকে আমি কোন একটা জায়গায় তো দেখেছি, মানে সাকামোতোকে তার চেনা চেনা লাগছে। তো তখন তার সন্দেহ হয় যে এটা সেই সাকামোতো হতে পারে যার উপরে 1 বিলিয়ন ইয়েনের বাউন্টি লেগেছে। সাকামোতো তখন তার কাছে তাওয়াল চায়। তো এই লোকটা তখন তাওয়াল দেওয়ার সময় সেই পোস্টারটা চেক করে এবং কনফার্ম হয় যে এটাই সেই সাকামোতো যার উপরে 1 বিলিয়ন ইয়েনের বাউন্টি লেগেছে। এই বাথ হাউসের ওনার তখন চিন্তা করতে থাকে, আমার মতো ছোটখাটো একটা অ্যাসাসিনের উপরে এত বড় একটা সুযোগ এসেছে, আমি কোনোভাবেই এটা ফেল করতে পারবো না। আমাকে যেভাবেই হোক না কেন এই মিশনটাকে কমপ্লিট করতে হবে। এরপরে আমরা দেখতে পাই সাকামোতো আর শিন দুজনেই টাবের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই বাথ হাউসের ওনার লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে। এখানে সাকামোতো খুবই তাড়াতাড়ি নিজের শরীরে সাবান লাগাচ্ছিল, আর এটা দেখে এই বাথ হাউসের ওনার অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে শিন সাকামোতোকে জেট হাউসে যেতে বলে। এরপর তারা দুজন জেট হাউসের মধ্যে গিয়ে সেখানে আরাম করতে থাকে। যাই হোক, এখন আমরা জানতে পারি এই বাথ হাউসের ওনার এখানে বিভিন্ন জায়গায় বড় বড় ট্র্যাপ সেট করে রেখেছিল। জেট হাউসে গোসল করার সময় শিন একটা বাটনকে চাপার চিন্তা করে। শিন যখনই সেই বাটনটাতে চাপ দেয় তখনই এই বাথ হাউসের ওনার তার রিমোট দিয়ে একটা ট্র্যাপকে অ্যাক্টিভেট করে দেয়। এই কারণে সেখানকার জেটের পাওয়ার অনেক বেশি বেড়ে যায় আর শিন সেখান থেকে উড়ে চলে যায়। এটার কারণে শিন মোটামুটি ভালোই আঘাত পায়। শিন তখন চিৎকার করে বলে সেখানে একটা ওয়ার্নিং লাগানো উচিত ছিল। যাই হোক, শিনের এরকম পরিস্থিতি দেখে সেখানে থাকা দুইটা বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যায়। শিনের এরকম অবস্থা দেখে এই বাথ হাউসের ওনার মনে করে সাকামোতোর অবস্থাও হয়তো অনেক খারাপ হয়ে গেছে। তবে আমরা দেখতে পাই সাকামোতো সেখানে আরাম করে বসেছিল আর এই জেটের প্রেসার সাকামোতোর জন্য একদম পারফেক্ট ছিল। এটা দেখে এই বাথ হাউসের ওনার অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে শিনও তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, এরপরে সাকামোতো শিনকে বলে সোয়ানার মধ্যে যেতে। মানে সোয়ানা হচ্ছে এমন একটা রুম যে রুমে হলো মোটামুটি বাইরে থেকে তাপ দেওয়া হয়, মানে গরম রুম আর কি, উষ্ণ রুম যেটাকে বলা হয়। তো তারা দুজন সোয়ানার মধ্যে যাবে। এটা শুনে এই বাথ হাউসের ওনার অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে তারা নিজেরাই ইচ্ছা করে আমার ট্র্যাপে ফাঁসার চেষ্টা করছে। এই সোয়ানার মধ্যে যাওয়ার পর শিন চিন্তা করে এই ঘরের তাপমাত্রা আরেকটু সে বাড়িয়ে দিবে। শিন তখন এই রুমে থাকা কয়লার উপরে একটু পানি দিতে যায় যেন এই রুমের উষ্ণভাব আরেকটু বেড়ে যায়। তবে এখানে পানির বদলে কেরোসিন রাখা ছিল, আর এই কেরোসিন যখন কয়লার উপরে দেওয়া হয় তখন এই পুরো রুমেই আগুন লেগে যায়। বাথ হাউসের ওনার তখন মনে করে এই তাপমাত্রায় সাকামোতো নিশ্চিত মারা যাবে। তবে আমরা দেখতে পাই এত তাপমাত্রা হওয়ার পরেও সাকামোতো এখানে নিশ্চিন্তে বসেছিল, তার উপরে কোনো প্রভাবই পড়ছিল না। এত বেশি তাপমাত্রা শিন সহ্য করতে পারছিল না। তবে তারপরেও সে সাকামোতোর পাশে গিয়ে বসে থাকে, আর এর ফলে কিছুক্ষণের মধ্যেই শিন সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুজন যখন কোল্ড বাথ করতে যায় তখন এই বাথ হাউসের ওনার সেখানে বরফ জমিয়ে দেয়। এই কারণে শিনের অবস্থা এখানে আবারও খারাপ হয়ে যায়। তবে সাকামোতো এটাকে এনজয় করছিল। এরপর তারা দুজন ঝর্ণার মতো একটা জায়গায় গিয়ে বসে। এই বাথ হাউসের ওনার তখন এটার ফোর্স অনেক বেশি বাড়িয়ে দেয়। শিন এটাকে সহ্য করতে পারে না, তবে এটাও সাকামোতোর জন্য একদম পারফেক্ট ছিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই সাকামোতো আর শিন সেই বাথ হাউস থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে শিন অজ্ঞান হয়ে গিয়েছিল। বাইরে সাকামোতোর পুরো পরিবার তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। সাকামোতো এরপরে শিনকে একটা চেয়ারের উপরে বসিয়ে দেয়। এই সবকিছু দেখে এই বাথ হাউসের ওনার অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে হানা জেদ করে যে সে সাকামোতো আর লু এর টেবিল টেনিস খেলা দেখবে। এরপর সাকামোতো আর লু সেখানে টেবিল টেনিস খেলতে থাকে। তাদেরকে এভাবে দেখে এই বাথ হাউসের ওনার এবার হাল ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পারে সে সাকামোতোর কোনো ক্ষতি করতে পারবে না। এখন আমাদের এই বাথ হাউসের ওনারের পাস্টের সিন দেখানো হয়। এই বাথ হাউসটা মূলত তাদের ফ্যামিলি বিজনেস ছিল। তার বাবা চাইতো যেন তার বাবার পরে সে নিজে এই বাথ হাউসটাকে সামলায়, তবে সে এরকমটা করতে চাইতো না। সে নিজে একজন অ্যাসাসিন বা হিটম্যান হতে চাইতো। তার বাবা তাকে সবসময় বলতো তুমি একজন হিটম্যান হতে পারবে না, কারণ তোমার শরীরে তেমন শক্তি নেই। তবে সেই সময়ে সে তার বাবার কথা শোনেনি। তবে এখন সে বুঝতে পারছে যে তার বাবা ঠিক কথাই বলেছিল। তখনই পেছন থেকে তাকে ইউতারো নামে একজন ডাকে, আর তার আওয়াজ শুনে ইউতারো এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। মানে এই বাথ হাউসের ওনারের নাম হচ্ছে ইউতারো। যাই হোক, ইউতারো পেছনে তাকিয়ে দুজনকে দেখে মোটামুটি ভালোই ভয় পেয়ে যায়। আর এদের দুজনকে দেখে আমরাও বুঝতে পারি যে এরা দুজন হলো বুলি বয় টাইপের। এরা
দুইজন তখন ইউতারোকে বলে, তুমি তো শহরে গিয়েছিলে বড় কিছু একটা করার জন্য, তাহলে তুমি আবারও এখানে কেন ফিরে এসেছো? ইউতারো তখন তাদেরকে বলে, তোমরা এখানে কোনো সমস্যা তৈরি করো না, তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও। তাদের দুজনের মধ্যে একজন তখন বলে, তুমি কি তোমার কাস্টমারদের সাথে এভাবে ব্যবহার করো? সে তখন সরাসরি তারোর মুখে একটা থাপ্পড় মারে, আর এই থাপ্পড়ের কারণে তারও মোটামুটি ভালোই আহত হয় আর সে মাটিতে পড়ে যায়। এরপরে তারা দুজন এখানে ইউতারোকে নিয়ে নানান ধরনের বুলি করতে থাকে এবং তাকে নিয়ে মজা করতে থাকে। ইউতারো এখানে চিন্তা করতে থাকে, আমি আসলেই অনেক বেশি দুর্বল, আমি এদেরকেও কিছু বলতে পারছি না বা এদেরও কিছু করতে পারছি না। এই সবকিছুই কিন্তু দূর থেকে সাকামোতো দেখছিল। সাকামোতো তখন একটা পিং পং বল তাদের দুজনের মধ্যে একজনের মাথায় মারে, এই কারণে সে সেখান থেকে নিচে পড়ে যায়। এটা দেখে অন্য একজন এখানে অনেক বেশি রেগে যায় এবং সে ইউতারোর মুখ ধরে তাকে বলে, তুমি তার সাথে কি করেছো? আমরা দেখতে পাই সাকামোতো তখন তার মুখ থেকে আইসক্রিমের স্টিক বের করে সেটাকে তার দিকে ছুড়ে মারে। আমরা দেখতে পাই এটার কারণে সে উড়ে গিয়ে একটা দেয়ালের সাথে আটকে যায়। এই সবকিছু দেখে ইউতারো বুঝতে পারে এগুলো মূলত সাকামোতো করেছে তাকে বাঁচানোর জন্য। সে তখন সাকামোতোর কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ সে এতক্ষণ সাকামোতোকে অ্যাসাসিনেশন বা সাকামোতোকে মেরে ফেলার চেষ্টা করছিল। সাকামোতো তখন তার কোনো কথা না শুনে তাকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে, আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে, আমি এখানে আবারও আসবো। আর দ্য লেজেন্ডারি হিটম্যান বা একজন লেজেন্ডের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট শুনে এখানে ইউতারো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন তার বাবাকে ফোন দেয় এবং বলে, আমি তোমার ব্যবসা কন্টিনিউ করতে চাই, আমি আমাদের পারিবারিক ব্যবসাকে কন্টিনিউ করতে চাই। তার বাবা তখন তাকে বলে, না, আমি তোমাকে এরকমটা করতে দিব না, কারণ তুমি আসলে কিছুই করতে পারো না। এরপর আমাদের নতুন একটা ক্যারেক্টারকে দেখানো হয়। সে এই মাত্র প্লেন থেকে নিচে নামে এবং তার সাথে এখানে অনেক মানুষ ছিল। সে এখানে মূলত তার ম্যাডামকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। এখন এই লোকটার ম্যাডাম আসলে কে সেটা তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো বা কিছুক্ষণ পরে জানতে পারবো। যাই হোক, এখন আমাদের শিন আর সাকামোতোকে দেখানো হয়। শিন এখানে সাকামোতোকে বলে, ওই বাথ হাউসে যাওয়ার পর আমার অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে, আমি আরো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তখনই সেখানে লুও চলে আসে, তার হাতে এখানে দুইটা কোলা ছিল। লুও এখানে বলে, এখানে দুইটা কোলার মধ্যে একটা হচ্ছে নর্মাল কোলা আর অন্যটা হচ্ছে আমার নিজ হাতে বানানো স্পেশাল কোলা, তাই তুমি যে কোনো একটা কোলা সিলেক্ট করো। শিন তখন সেখান থেকে একটা কোলা নিয়ে খেতে থাকে আর এটার স্বাদ খুবই খারাপ ছিল। শিন তখন লুওকে বলে, তুমি কি একটা কোলাও বানাতে পারো না? লুও তখন বলে, আসলে আমি আমার বাসায় সবসময় আমার ফ্যামিলি শেফের হাতেই খাবার খেয়েছি, এই কারণে আমি আসলে এরকম খাবার দাবার বানাতে পারি না। তার এই কথা শুনে শিনেরও মনে পড়ে যে লুও তো আসলে একজন মাফিয়ার মেয়ে। শিন তখন লুওকে জিজ্ঞাসা করে, তুমি কি আবারও তোমার মাফিয়া জগতে ফিরে যেতে চাও? লুও তখন বলে, না, আমার এই জায়গাটা থাকতেই অনেক বেশি ভালো লাগে, আমি এখানেই থাকতে চাই। লুওর এসব কথা পেছন থেকে সেই লোকটা শুনছিল যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। এরপর সে হঠাৎ করেই সাকামোতোর মাথায় বন্দুক ধরে এবং সরাসরি ফায়ার করে দেয়। তবে আমরা দেখতে পাই সাকামোতো তার হাতে থাকা কাঁটা চামচ দিয়েই এই বন্দুকের গুলিটাকে আটকে দেয়। শিনের মাথাতেও অন্য একজন বন্দুক তাক করে রেখেছিল, তবে শিন তাকে মেরে মাটিতে ফেলে দেয় আর সাকামোতো সেই লোকটাকে মেরে টেবিলের উপরে শুইয়ে রাখে। এখন এই লোকটার চেহারাকে আমাদের লুও চিনতে পারে। লুও তখন এই লোকটাকে বলে, উটাং, তুমি এখানে কি করছো? উটাং তখন বলে, ম্যাডাম, আমি এখানে তোমাকে নিয়ে যেতে এসেছি। মানে আমরা এখানে জানতে পারি লুই হচ্ছে মূলত উটাং এর ম্যাডাম। সাকামোতো তখন উটাংকে জিজ্ঞাসা করে, তুমি কি লুও এর কোনো ভাই বা এই টাইপের কিছু? লুও তখন বলে, না, সে হচ্ছে একজন মাফিয়া মেম্বার। উটাং তখন বলে, আমাদের লুও মাফিয়া ক্ল্যানে একজন নতুন লিডারের প্রয়োজন আছে, এ কারণে লুওকে আমাদের সাথে যেতে হবে। এরপর সে লুওকে বলে, আর এমনিতেও এই জায়গাটা তোমার থাকার মতো ভালো না, কারণ এখানে অনেক নিকৃষ্ট লোক বাস করে। এই কথা শুনে শিন তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে নিকৃষ্ট কাকে বলছো? উটাং তখন দেখতে পায় যে লুও তার চোখের দিকে রেগে তাকিয়ে আছে আর এটা দেখে শিনের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মানে আমরা তো জানি যে অ্যানিমের মধ্যে যে পারভার্ট ক্যারেক্টার গুলো আছে তাদের নাক দিয়েই মূলত রক্ত পড়ে। তো যাই হোক, উটাং এর রক্ত সরাসরি লুয়ের মুখে গিয়ে লাগে আর এ কারণে লুও এখানে অনেক বেশি কান্না করতে থাকে। শিন তখন পেছন থেকে এসে লুও এর মুখের রক্ত পরিষ্কার করে দেয়। লুও তখন চিন্তা করতে থাকে, ছোটবেলা থেকেই এই উটাং অনেক বেশি অদ্ভুত ছিল, সে সব সময় তাকে ফলো করতো বা তার পিছু করতো। এদিকে উটাং তখন ভাবতে থাকে, ছোটবেলা থেকেই আমি লুওকে প্রোটেক্ট করে আসছি আর আমি ভবিষ্যতেও তাকে প্রোটেক্ট করব। এখানে লুও উটাংকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে সে সাকামোতোর দোকানেই কাজ করতে চায়, সে মাফিয়া জগতে ফিরে যেতে চায় না। উটাং তো এখানে চাইলেও লুওকে জোর করতে পারতো না, এ কারণে সে এখানে একটা ব্যাকআপ প্ল্যান বানিয়ে রেখেছিল। সে তখন সেখানে দাঁড়িয়ে যায় এবং বলে, এই জিনিসটাকে আমাদের একটা প্রতিযোগিতার মাধ্যমে শেষ করতে হবে। এখন এই কথা শুনে শিন ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। উটাং তখন শিন আর সাকামোতোকে বলে, তোমরা দুজন মাফিয়ার সামনে কিছুই করতে পারবে না, তোমরা আমাদের সাথে পারবেই না। তবে এসব কথা বলতে বলতে উটাং সেখান থেকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল, মানে সে ভয় পাচ্ছিল বা পালিয়ে যাচ্ছিল, তবে মুখে ঠিকই বলছিল যে তোমরা আমার সাথে পারবে না। উটাং তখন বলে, এই প্রতিযোগিতাটা হবে মাফিয়াদের স্টাইলে। শিন তখন বলে, আমরা কোনো প্রতিযোগিতায় লড়তে চাই না, আমাদের এটার কোনো দরকার নেই। উটাং তখন সাকামোতোকে বলে, সাকামোতো, তুমি কি এটা জানতে চাও না যে তোমার মাথার উপর বাউন্টি আসলে কে রেখেছে? সাকামোতো তখন বলে, এটার খোঁজ আমি নিজে
নিজেই বের করে নিব, বা আমার উপর কে বাউন্টি রেখেছে এটা আমি নিজেই বের করতে পারবো। তবে এটার কারণে আমি লুয়োকে বাজি ধরতে পারবো না। তবে তখনই পেছন থেকে লুয়ো চলে আসে আর বলে আমি এটাতে রাজি। শিন তখন তাকে আটকানোর চেষ্টা করে, তবে লুয়ো তখন বলে চিন্তা করো না, আমরা খুবই সহজে এই প্রতিযোগিতায় জিতে যাব এবং আমরা জানতে পারবো যে সাকামোতোর উপরে এই বাউন্টিটা কে রেখেছে। আর এমনিতেও আমি তো এখন সাকামোতো ফ্যামিলির অংশ, তাই না? তাই আমাদের মাস্টারের উপর কোনো বিপদ আসলে তাকে রক্ষা করার দায়িত্বও তো আমাদের, তাই না? সাকামোতো এখানে লুয়ো এর কথায় রাজি হয়ে যায়। যাই হোক, এরপরে উটাং তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় উটাং এখানে লুয়ো এর কনফিডেন্সের ব্যাপারে ভাবতে থাকে। রাতের বেলায় আমরা দেখতে পাই উটাং তাদের তিনজনকে খুবই শুনশান আর ফাঁকা একটা জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, একটা জায়গায় আসার পর উটাং তাদের তিনজনকে বলে তোমাদের এখন চেঞ্জ করতে হবে, কারণ তোমরা এখন যে পোশাকে আছো এই পোশাকে তোমরা সেখানে যেতে পারবে না। এখানে সে সাকামোতো আর শিনের জন্য খুবই ফালতু একটা চেঞ্জিং রুমের ব্যবস্থা করেছিল, আর লুয়ের জন্য এখানে 5 স্টার মানের একটা চেঞ্জিং রুম ব্যবস্থা করেছিল। যাই হোক, এরপরে তারা তিনজন তাদের ড্রেস পরে ফেলে। আমরা দেখতে পাই লুয়ো এখানে খুবই সুন্দর একটা জামা পরেছে আর বাকি দুজন এখানে অনেক সুন্দর স্যুট পরেছে। এরপরে উটাং সেখানকার দরজা খুলে এবং তারা একটা পার্টির মধ্যে চলে আসে। উটাং তখন বলে এটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া, এখানে মূলত মানুষ গ্যাম্বলিং বা বাজি ধরতে আসে আর সোশ্যালাইজ হতে আসে। উটাং তাদেরকে বলে এখানে সব ধরনের বাজি বা গ্যাম্বল খেলা হয়, এখানে ক্যাসিনোরও ব্যবস্থা আছে। উটাং তখন তাদেরকে 30 মিলিয়ন ইয়েন দেয় এবং বলে আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবে বা বাজি ধরে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে সেই মূলত এই কম্পিটিশন জিতে যাবে। মানে এখানে উটাং সাকামোতোর সাথে ফাইট করবে না, সে মূলত এই গ্যাম্বল করবে সাকামোতোর সাথে, আর যে এই কম্পিটিশন জিতবে তার সাথেই কিন্তু লুয়োকে যেতে হবে। মানে সাকামোতোরা যদি এই কম্পিটিশন হেরে যায় তাহলে লুয়ো কিন্তু উটাং এর সাথে চলে যাবে, আর এই কারণে এই জিনিসটা কিন্তু ভালোই টেনশনের একটা ব্যাপার। লুয়ো তখন বলে হ্যাঁ, এই জিনিসটা আসলেই চিন্তার, কারণ উটাং হয়তো ফাইট করতে পারে না, তবে তার বুদ্ধি অনেক বেশি আর সে এই সমস্ত জিনিসে একদম এক্সপার্ট, তার কাছে এগুলো কোনো ব্যাপারই না। তখনই লুয়ো এর মনে পড়ে যে তারা এটা জিততে পারবে কারণ শিনের কাছে মাইন্ড রিড করার অ্যাবিলিটি আছে। তবে তখন শিন বলে হ্যাঁ এটা তো আমার আছে, তবে আমি এখানকার কোনো নিয়ম কানুন সম্পর্কে জানি না, আমি জানি না কিভাবে এই গ্যাম্বল করতে হয় বা কিভাবে এই ক্যাসিনো গুলো খেলতে হয়। আমরা জানতে পারি এখানে সাকামোতো এগুলো সম্পর্কে কিছুই জানে না, মানে গ্যাম্বল সম্পর্কে সাকামোতোর কোনো ধারণাই নেই। এরপরে আমরা দেখতে পাই উটাং সেখানে যায় এবং একটা চেয়ার নিয়ে বসে সেখানে গ্যাম্বল করা শুরু করে। এরপরে আশেপাশের মানুষরা বলতে থাকে তোমরা কি শুনেছো, একটা ছেলে এখানে এসে তার কাছে থাকা 30 মিলিয়ন ইয়েন একবারে গ্যাম্বল করে দিয়েছে, আর সে এই 30 মিলিয়ন ইয়েন দিয়ে যে গ্যাম্বলটা ধরেছিল সেটা জিতেও গেছে। আর আমরা দেখতে পাই এটা ছিল আমাদের উটাং, মানে উটাং এখানে এসে তার সম্পূর্ণ 30 মিলিয়ন ইয়েন একবারে বাজিতে লাগিয়ে দিয়েছে এবং সে এটা জিতেও গেছে। এই কারণে তার কাছে থাকা 30 মিলিয়ন ইয়েন এখানে 90 মিলিয়ন ইয়েন হয়ে গেছে, মানে সে একবারে তার টাকাকে 3 গুণ করে ফেলেছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই এটা দেখে সাকামোতো আর শিন দুজনেই গ্যাম্বল করার জন্য প্রস্তুত হয়ে যায়, আর এখানেই সাকামোতো ডেইসের 10 নম্বর এপিসোড শেষ হয়ে যায়।